অ্যাপ্লিকেশন র্যাশনালাইজেশন শব্দটা শুনলেই মনে হয় বেশ বড়সড় একটা কিছু, তাই না? আর সত্যি বলতে যে কোনো আইটি লিডারের জন্য এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। আচ্ছা, কখনোই কি মনে হয়েছে যে একটা প্রতিষ্ঠানের সফটওয়্যার পোর্টফোলিও একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই সফটওয়্যারের জঙ্গলটাকে একটা সুন্দর গোছানো বাগানে পরিণত করা যায়। তো প্রথমেই যে প্রশ্নটা নিয়ে ভাবতে হবে সেটা হলো, প্রতিষ্ঠানের সফটওয়্যার পোর্টফোলিওটা আসলে কি? এটা কি কোনো কৌশলগত সম্পদ, নাকি স্রেফ একটা বোঝা? মানে, যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কি সত্যিই ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি উল্টো এর গতিটাকে একদম থামিয়ে দিচ্ছে? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু একটা গোটা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ভর করতে পারে। যখন একটা অ্যাপ্লিকেশন পোর্টফোলিও নিয়ন্ত্রণে বাইরে চলে যায়, তখন কি হয়? ঠিক এই জিনিসগুলোই দেখা দেয়। অগোছালো ভাব, বিভ্রান্তি, অদক্ষতা আর ঝুঁকি। মানে, চারদিকে শুধু অপ্রয়োজনীয় সফটওয়্যারের স্তূপ। এটা যে শুধু কনফিউশন তৈরি করে তাই না, এটা পুরো প্রতিষ্ঠানের কাজের গতি কমিয়ে দেয় আর তার সাথে তৈরি করে মারাত্মক সব নিরাপত্তা ঝুঁকি। আচ্ছা, তাহলে মূল আলোচনায় আসা যাক। প্রথমত, এই বিস্তারের সমস্যাটা আসলে কি? মানে, একটা অতিরিক্ত বেড়ে ওঠা অ্যাপ্লিকেশন পোর্টফোলিওর পেছনে যে অনেক লুকানো খরচ আছে সেটা বুঝতে হবে। টেকনিক্যাল ভাষায় এটাকে বলে অ্যাপ্লিকেশন স্প্রল। ব্যাপারটা হলো, সময়ের সাথে সাথে অ্যাপ্লিকেশনগুলো এমনভাবে জমতে থাকে যে এক সময় এটা পুরো সিস্টেমটাকেই স্লো করে দেয়। বাজেট তো নষ্ট হয়ই, তার সাথে অকারণে ঝুঁকিও বেড়ে যায়। এই প্রসঙ্গে onlinegams.com এর সিইও ক্রিশ্চিয়ান ওভিডিও মারিনের একটা কথা কিন্তু দারুণ। তিনি বলেছেন, অ্যাপ্লিকেশন র্যাশনালাইজেশন কোনো আকর্ষণীয় কাজ নয়, কিন্তু একজন সিআইওর জন্য এটি সবচেয়ে প্রভাবশালী পদক্ষেপগুলোর মধ্যে একটি। মানে, ভাবুন একবার, কাজটা হয়তো খুব একটা গ্ল্যামারাস না, কিন্তু এর ইম্প্যাক্ট বিশাল। একজন সিআইওর জন্য এটা এমন একটা চাল যা সরাসরি সমস্যা থেকে সমাধানের রাস্তায় নিয়ে যায়। তো এই যে অ্যাপ্লিকেশন স্প্রলের কথা বলা হলো, এর সমাধানটা কি? এখানেই আসছে র্যাশনালাইজেশন সমাধান, অর্থাৎ পরিচ্ছন্নতা থেকে কৌশলগত সুবিধার দিকে যাওয়া। দেখুন, এটা কিন্তু শুধু কিছু অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দেওয়ার ব্যাপার না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা শক্তিশালী স্ট্র্যাটেজিক পদক্ষেপ যা একটা প্রতিষ্ঠানকে প্রতিযোগিতায় অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে রাখতে পারে। তাহলে অ্যাপ্লিকেশন র্যাশনালাইজেশন বলতে ঠিক কী বোঝায়? প্রাতিষ্ঠানিকভাবে বললে, এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন পোর্টফোলিওকে নতুন করে সাজানো হয়, যেন দক্ষতা বাড়ে, জটিলতা কমে আর নতুন নতুন উদ্ভাবনের জন্য জায়গা তৈরি হয়। আর হ্যাঁ, অবশ্যই মালিকানার মোট খরচ বা টিসিও কমানো যায়। আরও সহজ করে বলি, ধরুন এটা হলো সব অ্যাপ্লিকেশনের একটা পূর্ণাঙ্গ অডিট। ভাবুন তো, একটা টুলবক্সের সবগুলো টুল কি সবসময় কাজে লাগে? ঠিক সেভাবেই এই প্রক্রিয়ায় ঠিক করা হয় কোনটা রাখা হবে, কোনটা বাদ যাবে আর কোনটাকে আরও উন্নত করা দরকার। মূল উদ্দেশ্য একটাই, যেন প্রত্যেকটা সফটওয়্যার ব্যবসার আসল লক্ষ্য পূরণে সাহায্য করে। এর লক্ষ্যগুলো কি কি? এক ঝলকে দেখে নেওয়া যাক। দক্ষতা বৃদ্ধি, জটিলতা কমানো, টিসিও বা মোট খরচ কমানো, নিরাপত্তা বাড়ানো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইনোভেশন বা উদ্ভাবনের জন্য বাজেট তৈরি করা। এই পয়েন্টগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এটা কতটা বিজনেস ফোকাসড একটা ব্যাপার। মানে, এটা শুধু খরচ কমানোর জন্য নয়, এর মাধ্যমে আইটি ডিপার্টমেন্ট আর শুধু একটা সাপোর্ট ফাংশন থাকে না, বরং ব্যবসার একজন সত্যিকারের স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে ওঠে। বেশ, এতক্ষণ তো আমরা জানলাম কেন এটা জরুরি, কিন্তু আসল প্রশ্ন হলো, এই কাজটা করা হবে কিভাবে? এটা তো শুধু মুখের কথা না, এর জন্য চাই নির্দিষ্ট কৌশল। তো চলুন এবার আমরা সাফল্যের জন্য বিশেষজ্ঞদের তৈরি করা সেই প্লেবুকটা একটু দেখে নিই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটা হল ডেটা ব্যবহারে পদ্ধতিগত হওয়া। দেখুন, যে কোনো বড় সিদ্ধান্তের ভিত্তিই কিন্তু হলো সঠিক ডেটা। আর অ্যাপ্লিকেশন র্যাশনালাইজেশনের মতো এত বড় একটা কাজে তো এর কোনো বিকল্পই নেই। এখানে অনুমান বা আমার মনে হয় এসবের কোনো জায়গা নেই। সাফল্য আসবেই যদি ডেটা ভিত্তিক বিশ্লেষণ করা হয়। কার্নেগি মেলন ইউনিভার্সিটির উইলিয়াম ফোর্ট ওয়াংলার ঠিক এই পয়েন্টটাই তুলে ধরেছেন। তিনি বলছেন, আশা করি আপনার কাছে একটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন বা সার্ভিস ক্যাটালগ আছে যেখানে আপনার পরিষেবার সমস্ত দিক বর্ণনা করে মেটাডেটা রয়েছে।
এর মানে হলো সাফল্যের জন্য একটা বিস্তারিত অ্যাপ্লিকেশন ক্যাটালগ থাকাটা অপরিহার্য। ব্যাপারটাকে একটা লাইব্রেরির মতো ভাবতে পারেন, যেখানে প্রত্যেকটা অ্যাপের খরচ, ব্যবহারকারীর সংখ্যা, চুক্তির মেয়াদ, ব্যবসার জন্য এর গুরুত্ব, এই সব তথ্য সুন্দর করে সাজানো থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই ক্যাটালগটা ঠিক কতটা বিস্তারিত হবে? বিশেষজ্ঞরা বলছেন একটা কার্যকর ক্যাটালগে প্রায় 50 থেকে 100টা পর্যন্ত মেটাডেটা পয়েন্ট থাকা উচিত। হ্যাঁ, 50 থেকে 100, কারণ এই গভীর তথ্যই কিন্তু অনুমান নির্ভরতা থেকে বের করে এনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এখানে টেসেলের সহ-প্রতিষ্ঠাতা বকুল বান্টিয়ার একটা কথা যোগ করা যাক। তিনি বলছেন, আসল সুবিধা তখনই আসে যখন সিআইওরা সেই অ্যাপ্লিকেশনগুলোর নিচের ডেটা প্ল্যাটফর্মগুলো মূল্যায়ন করেন, কারণ সেখানেই বেশিরভাগ খরচ এবং অপারেশনাল বোঝা লুকিয়ে থাকে। এটা কিন্তু একটা দারুণ ইনসাইট। মানে শুধু ওপর অ্যাপ্লিকেশন দেখলেই চলবে না, এর গভীরে থাকা ডেটা ইনফ্রাস্ট্রাকচারটাও দেখতে হবে, কারণ আসল খরচ আর জটিলতা অনেক সময় ওখানে লুকিয়ে থাকে। আচ্ছা, ডেটার পর দ্বিতীয় কৌশলটা কি? সেটা হলো গভর্নেন্স প্রতিষ্ঠা করা এবং সবাইকে এই প্রক্রিয়ায় সঙ্গে নেওয়া। গভর্নেন্স মানে হলো একটা সুস্পষ্ট নিয়ম বা শাসন ব্যবস্থা তৈরি করা। আর তার চেয়েও জরুরি হলো এই কাজে ব্যবসার সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে অন্তর্ভুক্ত করা। একা একা এই কাজ করা প্রায় অসম্ভব। এর জন্য ক্যানো হ্যারনের এই সহজ ফ্রেমওয়ার্কটা কিন্তু দারুণ কাজের। যে কোনো অ্যাপ্লিকেশনকে মূল্যায়ন করার জন্য এটা একটা চমৎকার টুল। এখানে দেখুন, প্রত্যেকটা অ্যাপকে 5টার মধ্যে যে কোনো একটা ক্যাটেগরিতে ফেলা যায়। প্রথমত, রাখুন, মানে অ্যাপটা খুব দরকারি এবং ভালো কাজ করছে। দ্বিতীয়ত, বিনিয়োগ করুন, অ্যাপটার মধ্যে সম্ভাবনা আছে কিন্তু আরও উন্নত করা দরকার। তৃতীয়ত, সহ্য করুন, মানে সমস্যা আছে কিন্তু আপাতত চালিয়ে নিতে হবে। চতুর্থ, প্রতিস্থাপন করুন, এর চেয়ে ভালো বিকল্প বাজারে আছে। আর সবশেষে, বাতিল করুন, যেটা এখন আর কোনো কাজেই লাগছে না। এই প্রসঙ্গে প্রযুক্তি ব্যবসা উপদেষ্টা ক্রিস এম ওয়াকারের কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, স্বচ্ছতা এবং স্টেক হোল্ডারদের সম্পৃক্ততাও সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। যে সিআইওরা ব্যবসায়িক নেতাদের জড়িত করেন, তারা অন দ্য স্পট এড়াতে পারবেন এবং সমর্থন অর্জন করবেন। এর মানেটা খুব পরিষ্কার। ব্যবসার লিডারদের যদি এই প্রক্রিয়া যুক্ত করা যায়, তাহলে শুধু যে ভালো সিদ্ধান্ত নেওয়া যায় তা নয়, বরং পুরো প্রতিষ্ঠানের সাপোর্টও পাওয়া যায়। কোনো কিছুই আর অজানা থাকে না। ক্রিস ওয়াকারের পরামর্শ অনুযায়ী পুরো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকে এই 4টে সহজ ধাপে ভাগ করে নেওয়া যেতে পারে। ধাপ 1, যত অ্যাপ্লিকেশন আছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করুন। ধাপ 2, প্রত্যেকটার ব্যবসায়িক আর প্রযুক্তিগত মূল্য যাচাই করুন এবং টিসিও মানে টোটাল কস্ট অফ ওনারশিপ হিসেব করুন। মনে রাখবেন, টিসিও মানে শুধু কেনার খরচ নয়, একটা অ্যাপ চালানো আর রক্ষণাবেক্ষণের মোট খরচ। ধাপ 3, কিছু নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে প্রত্যেকটা অ্যাপকে একটা স্কোর দিন। আর সবশেষে ধাপ 4, ফাইনাল সিদ্ধান্ত নিন। অ্যাপটা কি বাতিল হবে, অন্য কিছুর সাথে জুড়ে যাবে, আরও আধুনিক করা হবে, নাকি যেমন আছে তেমনই থাকবে? এইটার রামলির ম্যানেজিং পার্টনার টড কেম্পেন্টনের এই উক্তিটা আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে সাহায্য করে। তিনি বলছেন, এটা শুধু কার্যকারিতার জন্য নয়, বরং এমন একটি হালকা, আরও স্থিতিস্থাপক এবং এআই প্রস্তুত প্ল্যাটফর্ম তৈরি করার বিষয়ে যা ব্যবসাকে কৌশলগতভাবে সেবা দেয়। অর্থাৎ র্যাশনালাইজেশন শুধু আজকের সমস্যা মেটানোর জন্য নয়, এটা একটা প্রতিষ্ঠানকে এআই এর মতো ভবিষ্যতের টেকনোলজির জন্য প্রস্তুত করে তোলে। এবার আমরা আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে এসেছি, একটি ধারাবাহিক শৃঙ্খলা। মানে র্যাশনালাইজেশনকে একটা ওয়ান ব্রাঞ্চ প্রজেক্ট হিসেবে দেখলে চলবে না, এটাকে একটা নিয়মিত প্রক্রিয়ায় পরিণত করতে হবে। দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি কিন্তু এটাই। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। অনেকেই র্যাশনালাইজেশনকে একটা এককালীন সাফাই অভিযান বা পরিষ্কারতা প্রকল্প হিসেবে দেখে। ভাবা হয় একবার সব পরিষ্কার করে ফেললেই কাজ শেষ। কিন্তু আসল কথা হলো, যদি নতুন অ্যাপ্লিকেশন যোগ করার প্রক্রিয়াটা ঠিক না করা হয়, তাহলে এই জঙ্গল কিন্তু আবার ঠিকই গজে উঠবে। ইউরিস্টিকের সিটিও পাভলো ক্ষীর ঠিক এই পরিণতিটার কথাই বলেছেন। তার মতে, এর ফলে পুরনো বা অকার্যকর অ্যাপ্লিকেশনের তালিকা আবার বাড়তে থাকে এবং দক্ষতা হ্রাস পায়। কথাটা একদম পরিষ্কার। যদি এটাকে একটা চলমান প্রক্রিয়া হিসেবে না দেখা হয়, তাহলে খুব তাড়াতাড়ি পুরনো সমস্যাগুলো আবার ফিরে আসবে। তাহলে সঠিক উপায়টা কি?
বিশেষজ্ঞরা একটা নিয়মিত সময়সূচি মেনে চলার পরামর্শ দেন, যেমন আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট আর বাজেট তৈরির প্রক্রিয়ার সাথে রেশনালাইজেশনকে জুড়ে দেওয়া, প্রতি 3 মাসে একটা হালকা রিভিউ করা আর বছরে একবার স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের সময় একটা গভীর অ্যানুয়াল রিভিউ করা, এটাই হলো স্মার্ট পদ্ধতি। শেষ পর্যন্ত পছন্দটা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজের। একদিকে আছে প্রতিক্রিয়াশীল পরিচ্ছন্নতা, মানে সমস্যা হলে ব্যবস্থা নেওয়া। এটা একটা এককালীন আইটি প্রজেক্ট যার ফোকাস শুধু খরচ কমানো, আর এটা সাময়িকভাবে জটিলতা কমায়। অন্যদিকে আছে রূপান্তরের চালক। এটা একটা ধারাবাহিক ব্যবসায়িক শৃঙ্খলা। এখানে শুধু খরচ কমানো নয়, দক্ষতা আর উদ্ভাবনের মধ্যে ব্যালেন্স করার ওপর জোর দেওয়া হয়, আর এর ফলে তৈরি হয় একটা নমনীয়, ভবিষ্যতের জন্য তৈরি আইটি পরিবেশ। তো সিদ্ধান্তটা নিতে হবে, রেশনালাইজেশন কি শুধু একটা পরিচ্ছন্নতা অভিযান হবে, নাকি ব্যবসার ডিজিটাল রূপান্তরের একটা শক্তিশালী ইঞ্জিন। আর এখানেই আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসছে। যখন অ্যাপ্লিকেশন র্যাশনালাইজেশন ঠিকভাবে করা হয়, তখন এটা আইটি আর বিজনেস স্ট্র্যাটেজিকে এক লাইনে নিয়ে আসে। তো এখন ভাবার বিষয় হলো, প্রতিষ্ঠানের আইটি বিভাগ কি সত্যি ব্যবসার কৌশলের সাথে সারিবদ্ধ? এই প্রশ্নটার উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি।